কেজিএফ নামটি সিনেমা জগতের একটা বিখ্যাত নাম। এমন কেউ হয়তো নেই যে কেজিএফ নামটি শুনিনি। কেজিএফ মুভিতে অ্যাক্টিং করা ইয়াশ, অর্থাৎ যাকে রকিং স্টার ইয়াশ নামে পরিচিত লাভ করানো হয়েছে, তার যে জীবন যুদ্ধ সেটি সম্পর্কে কি আপনি জানেন? আপনি যখন পর্দায় একজন অভিনেতাকে দেখেন তখন হয়তো দেখবেন তার স্টাইল, তার অ্যাক্টিং কিংবা সে কতটা ফেমাস, কিন্তু সেই ক্যামেরার পিছনে লুকিয়ে থাকা একটা জীবন যুদ্ধ, এক অসম্ভব স্বপ্নকে সম্ভব করার গল্প, সেটা কিন্তু আমরা দেখি না। হ্যাঁ, আমি বলছি এই রকিং স্টার ইয়াশের কথা। একজন সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার এই কাহিনী কেবলমাত্র একজন সুপারস্টার হয়ে ওঠার গল্প নয়, যার শৈশব কেটেছে দরিদ্রের ছায়ায়, যিনি সিনেমার পর্দায় জায়গা করে নিতে বারবার প্রত্যাখ্যিত হয়েছে, আর শেষমেশে যিনি পুরো ভারতের সবচেয়ে প্রভাবশালী অ্যাক্টরদের মধ্যে সর্বোচ্চ স্থানে উঠেছে। চলুন শুরু করি সেই ইয়াশের গল্প। ইয়াশের জন্ম হয়েছিল 8ই জানুয়ারি 1986 সালে কর্ণাটকের হাসান জেলার একটি ছোট্ট শহর ভুবনহল্লি। তার আসল নাম নবীন কুমার গৌর। তখন কেউ ভাবেনি এই ছেলেটি একদিন হয়ে উঠবে রকিং স্টার। তার বাবা ছিলেন একজন বাস ড্রাইভার, যেটা আমরা হয়তো সবাই জানি। দিনমজুরির টাকায় সংসার চলতো তাদের, আর সেই সংসারে ছোট্ট স্বপ্ন দেখা ছিল বিলাসিতা। ইয়াশ নিজেই এক ইন্টারভিউ বলেছিলেন, আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। কঠোর পরিশ্রম কাকে বলে সেটা আমি দেখেছি নিজের চোখে। প্রতিদিন স্কুল থেকে ফিরে এসে তিনি ভাবতেন, আমি কিভাবে পর্দায় আসবো, অর্থাৎ আমি কিভাবে টিভিতে আসবো, কিভাবে আমি হব একজন অভিনেতা। ইয়াশের স্কুল জীবন ছিল অনেকাংশে সীমাবদ্ধ। টাকা পয়সার অভাব, ভালো কাপড় চোপড় কিংবা বইয়ের সংকট সবই ছিল সবকিছুতে একটা বাধা। কিন্তু তার স্বপ্ন ছিল পর্দায় মুখ দেখানোর, অর্থাৎ সিনেমায় যেন তার মুখটা দেখা যায়। তিনি তার স্কুলের থিয়েটারও করতেন, নাটকেও অংশ নিতেন, এবং সেখান থেকেই জন্ম নেয় তার নাটকের প্রতি একটা ভালোবাসা। একসময় তিনি ঠিক করেন অভিনয় হবে তার ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিক শেষ করার পর কলেজে ভর্তি হলেও তার মন পড়ে থাকতো সেই থিয়েটারে। তার জীবনের অন্যতম বড় বাঁক আসে যখন তিনি বেঙ্গালুরু চলে আসেন, অর্থাৎ তিনি হাসান ছেড়ে যখন বেঙ্গালুরু মেন সিটিতে চলে আসেন সিনেমার শহর, নতুন জীবন শুরু করার একটা নতুন স্বপ্ন নিয়ে। তবে শুরুটা ছিল অনেকটা কষ্টের। পকেটে মাত্র কয়েকশো টাকা, থাকার জায়গা নেই, কাজ নেই, কিন্তু স্বপ্নটা যেন অটুট ছিল। বেঙ্গালুরু শহরে এসে তিনি রোজ ভোরে উঠতেন, ছোট ছোট নাট্যদের সাথে যুক্ত হতেন, কাস্টিং অফিসে ঘুরতেন, অপেক্ষা করতেন একটা সুযোগের জন্য। কখনো চা দোকানে কাজ করেছেন, কখনো ক্যাটালগ বিলি করেছেন, কিন্তু একবারও বলেননি আমি পারবো না। এই সময়টা তিনি ব্যাংকা নাট্যগোষ্ঠীতে যুক্ত হন, যেটি ছিল বিখ্যাত নাট্যকার ভিভি কারান্তের পরিচালিত। এখান থেকেই তার অভিনয় ক্ষমতা নিখুঁত হতে থাকে। তার কথায়, আমি প্রতিটি চরিত্রকে এমনভাবে উপস্থাপন করতাম যেন সেটাই আমার জীবনের শেষ সুযোগ। আর সেই আত্মনিবেদনই আজ তাকে এনে দিয়েছে লক্ষ লক্ষ হৃদয়ের সিংহাসন। 2004 সালে তিনি কানাডা টেলিভিশনের এক জনপ্রিয় ধারাবাহিক নন্দা গোকুলতে অভিনয়ের সুযোগ পান। সেখান থেকে তার পরিচিতি বাড়তে থাকে। এরপর একে একে আরো অনেক ধারাবাহিকতায় তিনি কাজ করেন, প্রীতি ইল্লাদা মেলে, মেলে বিল্লু, শিবা ইত্যাদি। কিন্তু ইয়াশ জানতেন টেলিভিশনে তার লক্ষ্য নয়, অর্থাৎ এই টিভি যে সিরিয়ালগুলো হয় সেগুলিতে তার লক্ষ্য নয়, তার লক্ষ্য বড় পর্দা। 2007 সালে অবশেষে তিনি বড় পর্দায় কাজ করার সুযোগ পান জাম্মারা হুডুগাই নামক এক কন্নড়া ছবিতে। যদিও এই ছবি বক্স অফিসে সাফল্য পায়নি, কিন্তু ইয়াশ এখানে থেমে যান, বরং এই ছবি থেকেই শুরু হয় তার সিনেমা জগতের সংগ্রামীর একটা পথ। এরপর 2008 সালে ইয়াশ অভিনয় করলেন মগিনা মানসু নামক একটা ছবিতে। এই ছবিতে তিনি প্রধান নায়ক না হলেও তার অভিনয় নজর কাড়ল দর্শকদের। এখান থেকেই তাকে প্রথমবার রকিং স্টার ইয়াশ নামে ডাকা শুরু হয়। এই ছবি তাকে এনে দেয় ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট সাপোর্টিং অ্যাক্টর কানাডা। এটি ছিল তার কেরিয়ারের প্রথম বড় স্বীকৃতি। এরপর একে একে তিনি কাজ করতে থাকেন গোকুলা, রাজাধানী ইত্যাদি ছবিতে। এই ছবিগুলোর মাধ্যমে তিনি ফ্যানদের প্রিয় হতে থাকেন, কিন্তু একটা বড় ব্লকবাস্টার জন্য তার অপেক্ষা যেন এখনো ছিল। 2014 সাল ইয়াশের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বছর। এই বছর কেননা মুক্তি পায় মিস্টার অ্যান্ড মিসেস রামাচারি। হ্যাঁ, হয়তো এমন কেউ নেই যে ইয়াশের এই মুভিটিও দেখেন। এতে তার বিপরীতে ছিলেন রাধিকা পণ্ডিত, যিনি তার স্ত্রীও হন। এই ছবির গল্প, ইয়াশের অভিনয়, স্টাইল, আবেগ সব মিলিয়ে দর্শক যেন উন্মাদনায় ফেটে পড়ে। এই সময়ে তিনি সিদ্ধান্ত নেন, এবার চাই এমন কিছু যা গোটা দেশের হৃদয় কাঁপাবে। 2018 সাল মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার 1। এটি একটা সিনেমা নয়, বরং একটা রিভলিউশন ছিল। ইয়াশ যখন রকি ভাই হয়ে পর্দায় আসেন, দর্শক তখন যেন থমকে যায়। তার চোখে ছিল আগুন, মুখে ছিল নীরবতা, আর এক এক করে তিনি গড়ে তুললেন কেজিএফ এর সাম্রাজ্য। সিনেমাটি কন্নড়া ভাষা থেকে ডাব হয়ে হিন্দি, তেলেগু, তামিল, মালায়াম সর্বত্রই যেন মুক্তি পায়। কেজিএফ চ্যাপ্টার 1 মাত্র এক সপ্তাহে পৌঁছে যায় সুপারহিটের ঘরে, আর তার কেন্দ্রে ছিলেন ইয়াশ, এক সাধারণ ছেলে মাস আইকন বানিয়ে তোলার একটা চরিত্র। এরপর 2022 বহুল প্রতীক্ষিত কেজিএফ চ্যাপ্টার 2 মুক্তি পেল। এই ছবি শুধু ভারত নয়, বিশ্বজুড়ে ঝড় তোলে। ইয়াশ এবার কেবল দক্ষিণ ভারত নয়, বরং পুরো ভারতের একটা আইকন হয়ে ওঠে। সঞ্জয় দত্ত, রবিনা টন্ডনের মতো বলিউড তারকারাও
ইয়াশের সঙ্গে কাজ করেন এই ছবিতে। কেজিএফ চ্যাপ্টার 2 মুক্তির দিনেই ভেঙে ফেলে বক্স অফিসের রেকর্ড। প্রথম দিনে 120 কোটির উপরে উপার্জন। রকি ভাই হয়ে ওঠেন এমন এক প্রতীক যে দরিদ্রকে হারিয়ে শক্তি অর্জন করে, যার গল্প শুধু অ্যাকশন নয়, আবেগেও। আজও কেজিএফ এর গুণগাথা মানুষের মুখে মুখে ফেরে। ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স। I don't like it. I avoid, but violence likes me. I can't avoid. এই লাইনটি যেন ইয়াশের জীবনের প্রতীক। তিনি কোনো কিছুকে ভয় পাননি, সংগ্রামকেও নয়। আর সেই কারণে তিনি আজও রকিং স্টার। কেজিএফ মুভি যেন ইয়াশের জীবনকে অর্থাৎ ইয়াশের সফলতাকে শিখরে পৌঁছে দেয়। যাই হোক, পরের বছর ইয়াশের একটা অন্যতম মুভি টক্সিক আসতে চলেছে। আমি বর্তমান ইয়াশের যেন একটা কড়া ফ্যান এবং তার পরবর্তী ছবি টক্সিকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পেতে সাহায্য করবেন।